ডিসেম্বরের এক শীতের সকালে বেরিয়ে পড়লাম রাজধানী ধরার উদ্দেশ্যে। চলে এসেছি ট্রেনের ভেতরে। হাওড়া থেকে 4:50-এর রাজধানী এক্সপ্রেস কলকাতা টু দিল্লি। চলে এসেছে আজকের স্ন্যাক্স, আর এখন অপেক্ষা দিল্লি পৌঁছানোর। আর এবারের যাত্রাপালা যাচ্ছে অনেক দূরে। যাব দিল্লি থেকে গাড়িতে করে জয়পুর। আমার আর্টিকা গাড়ি এখন দিল্লির রাজপথে। 6 লেনের বিশাল রাস্তা আর প্রচণ্ড ট্রাফিক। হবে না? এ তো রাজধানী বলে কথা। পড়ন্ত সূর্য আর চারিদিকে প্রচুর ট্রাফিক, আর সাথে উপর থেকে নেমে আসা দিল্লি এয়ারপোর্টের যে বিমানগুলো দেখতে দেখতে এগিয়ে চললাম দিল্লির রাজপথ ধরে। না, মাঝে একটা ধাবায় নেমে কিছুটা টিফিন করে নেওয়া। দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলের বাইরেটা দারুণ। হোটেলের যে ডেকোরেশন, তার মূল দরজাটাও কিন্তু একেবারে আমাদের সেই ফিল করাচ্ছে যে আমরা এসে গেছি রাজস্থানে, রাজাদের দেশ। হাই জয়পুরে। এখন রাজস্থানে আসার জন্য রাজধানী এক্সপ্রেসে হাওড়া টু দিল্লি, দিল্লি থেকে বাই কার এখন জয়পুরে। যদিও আমাদের যে ট্রেন রাজধানী এক্সপ্রেস হওয়া সত্ত্বেও 6 ঘন্টা লেট, আর সব কিছু মিলিয়ে খুবই টায়ার্ড ছিলাম কালকে, কিন্তু অবশেষে আমরা পৌঁছে গেছি এখন। আর আজকে শুরু হচ্ছে আমাদের ফার্স্ট জার্নি। দেখা যাক জয়পুরে কোথায় কোথায় যাওয়া যায়। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বেরোবো আজকের জয়পুরের ট্যুরের উদ্দেশ্যে। বিড়লা মন্দির, উল্টো দিকে একটা বিশাল বড় ফোর্ট, অনেক উঁচুতে। ফুটেজে আসবে কিনা জানি না। আর এইটা বিড়লা মন্দির। এখন আমরা পৌঁছে যাচ্ছি জয়পুরের মিউজিয়াম দেখতে। এই মিউজিয়াম এবং অ্যালবার্ট হলে রয়েছে সেই সময়কার রাজাদের অনেক কিছু ব্যবহৃত জিনিস, এবং মিউজিয়াম মানেই সেই ইতিহাসের পাতায় ভর করে চলে যাওয়া সেই পুরনো সময়।
মিউজিয়ামের ভেতরটা সত্যিই দারুণ, আর চোখে পড়ল কয়েক হাজার বছর পুরনো কিছু মমি আর ছোট ছোট পুতুলের কাজ, পুরনো বাদ্যযন্ত্র, অস্ত্রশস্ত্র সব কিছু মিলিয়ে প্রথম দিনই জয়পুরে আমাদেরকে এক দারুণ অনুভূতির সঞ্চার করলো এই ট্যুরটা। জয়পুর পিঙ্ক সিটি, আর সেই পিঙ্ক সিটির আবহ এই পুতুল নাচ দেখে বেরিয়ে গোটা শহরের ভেতর দিয়ে যখন যাচ্ছি তা কিন্তু চোখে পড়ল। প্রত্যেকটা বাড়ির কালার কিন্তু সেম, এবং যে কারণে একে পিঙ্ক সিটি বলা হয় সে কালারের যে মাধুর্য, তার এত সুন্দর সাদার সঙ্গে কালারটা মিলেমিশে এত সুন্দর একাকার হয়ে গেছে তা কিন্তু চোখে পড়বেই। গাড়ির জানলা দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি সেই রকম কালার, যা কিনা নর্মাল দোকান, বাড়ি, ঘর সবের গায়ে সেই একই কালারের ছোঁয়া। এই সেই বিখ্যাত হাওয়া মহল, আর যে হাওয়া মহলের সামনে দাঁড়িয়ে ইনস্টাগ্রামে ছবি ভরপুর হয়ে থাকে। সেই হাওয়া মহলের সামনে কিন্তু পার্কিং নেই, তাই এখানে ছবি তুলতে গেলে অবশ্যই অপোজিটে একটি ক্যাফেটেরিয়া আছে, সেখানে উঠে আপনাকে ছবি তুলতে হবে। নর্মাল আপনার গাড়ি কিন্তু এখানে দাঁড়াবে না, এতটাই এখানে ভিড়। এসে গেছি জয়পুরের যন্তর মন্তরে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্রাকচার, যা কিনা সেই সময় ঘড়ির কাজ করত, কিংবা সময়ের পরিমাপ, মাস, দিন, বিভিন্ন পক্ষকাল সব কিছু কত সুন্দর তখনকার আর্কিটেকচার, যার ভেতর দিয়ে সূর্যের আলোর ছায়া মিলিয়ে এক দারুণ গাণিতিক বিষয় প্রকাশ পায়। আবার সেই পিঙ্ক সিটির মধ্য দিয়ে যাওয়া, আর সেই সুন্দর সুন্দর বাড়িগুলো এবং তার কালার উপভোগ করতে করতে জয়পুরের জার্নি। एक जगह है जशोर, ठीक है। जशोर में राजा बांग्लादेश में, ठीक है, वो बांग्लादेश में चला गया। तो जशोर जो जगह, वहाँ के राजा थे केदार कायत, वहाँ उन पे 2 बार अटैक किया इन्होंने, मानसिंह जी ने, ठीक है। बट वो राजा छोटे थे, फिर भी नहीं आ रहे। फिर जब मानसिंह जी को ऐसा बताया जाता है कि सपने के अंदर दृष्टांत हुए माता जी के, क्योंकि बंगाली लोग माता जी को बहुत मानते हैं, ठीक है। तो इनको दृष्टांत हुए कि पहले आप मुझ पे विजय प्राप्त करो, उसके बाद देन आप इन राजा को हरा सकते हो। तो माता जी को ऐसे चीटिंग, ऐसे
चीटिंग से माता जी को वहां से उठा के लेके आए और यहाँ आमेर के अंदर स्थापित करवा दिया। ठीक है, शीला माता है, ऐसे कालिका माता का स्वरूप है वो। ठीक है, उनका स्थापना यहाँ पे करवाया। वापस से जब राजा पे अटैक किया, राजा हार गए। आपको पता है इसका स्पेशलिटी क्या है यहाँ का? जो राजा केदार कायद थे उनको नरबली दिया करते थे, डेली नरबली दिया करते थे। 1 person was killed डेली। ठीक है, तो जब यहाँ पे आमेर में इनको स्थापित किया तो 27 ईयर्स तक यहाँ पे नरबली दी जाती रही। उसके बाद में कौन था जो नरबली दी थी? बंगाल का, यहाँ का, यहाँ वाला है फिर बंगाल, यहाँ वाले मानसिंह थे। ठीक है, उसके बाद में जब इनकी जनरेशन आई ना, उनके जो ग्रैंडसन आए मिर्जा। জয়পুর এলে অনেকগুলো ফোর্ট আছে, কিন্তু তার সবথেকে কাছে যেটা তা হলো আম্বের ফোর্ট। এই আম্বের ফোর্টে উঠে পড়ার জন্য আমাদের গাড়ি কিন্তু সেই লাইন দিয়েছে। রাশ টাইম, এই সময় তো ট্যুরিস্টদের ভিড় হবেই, আর তা সত্ত্বেও ধৈর্য হারালে চলবে না। মাঝে মাঝে গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়বে এই লাইনে। অনেক গাড়ি তার কিছু কিছু করে ছাড়া হচ্ছে উপরে ওঠার জন্য। পাহাড়ের গা বেয়ে রাস্তা, খুব সরু রাস্তা, এর মধ্য দিয়ে কিন্তু একের পর এক গাড়ি এসে পৌঁছে গেল এই আম্বের ফোর্টে। आप लोगों को पूरा रिस्पॉन्सिबिलिटी लेना पड़ता है। वीडियो देखे देखी केसरिया ফোর্টের ভেতরে প্রবেশ করার পরেই কিছু ছবি তুলে নেওয়া আর অসাধারণ আবহ। সন্ধে হয়ে গিয়েছিল, তাই তার আলোর খেলা কিন্তু চোখে পড়ছে। এই ফোর্টের মধ্যে গাইড নিয়ে আপনাদের কিন্তু উপরে চলে যেতে হবে, আর তার বিভিন্ন জায়গার যে বৈশিষ্ট্য, দেওয়ানি আম, দেওয়ানি ঘাস, কোথায় কি ঘটতো, তার সাথে সাথে শীষমহল, সব কিছু কিন্তু সুন্দর করে বুঝিয়ে দেবেন গাইড দাদা। আর নিজেরাও ঘুরে নিতে পারেন। কত বছর পুরনো এই পুরনো শীষমহল, কিন্তু এখনও তার কাঁচের গ্লেজ চোখে পড়ার মতো। আপনি এখানে এলে অবশ্যই টর্চ মেরে বা ছোট আলো জ্বালিয়ে এর যে সুন্দর তারার মতো চকমকে ব্যাপারটা,
তা কিন্তু উপভোগ করতেই পারেন। এখন আমরা এসে গেছি জলমহল দেখতে। জলমহল তখনকার দিনের রাজাদের এই জলের মধ্যে বাড়ি বানিয়ে রাখার একটা রীতি, যা কিনা গরমের সময় তাদের আরাম দিত। তখন তো আর এখনের মতো এসি ছিল না, তাই তাদের এই ধরনের ব্যবস্থা। জয়পুর থেকে পুষ্কর যাওয়ার পথে আমরা হল্ট করলাম আজমির শরীফে। মুসলিম ধর্মাবলম্বীদের এটি একটি খুবই বিখ্যাত এবং ধর্মীয় পীঠস্থান। সেখানে পৌঁছে যারা চাদর নিতে চান বা সেটা নিয়ে ওখানে পৌঁছে যাওয়া যায়, কিন্তু প্রচণ্ড ভিড়। আর ওখানে পৌঁছে গেলে কিন্তু আপনাদের যে পার্স, মোবাইল, এইগুলো একটু সাবধানে রাখবেন, কারণ প্রচণ্ড বাইরের লোক আর প্রচণ্ড ভিড় হয়। পুষ্করে পৌঁছে গেলাম, আর এখন দেখছি ভারতের একমাত্র ব্রহ্মা মন্দির। ভেতরে ছবি তোলা নিষেধ, তাই যেটুকু বাইরে। এরপর সেই পুষ্কর হ্রদ, আর এই হ্রদে কিনা এক বিশেষত্ব আছে। এখানে আমাদের 7 পুরুষের তর্পণ করা যায়। অন্যান্য জায়গায় গয়ায় বা সেখানে 3 পুরুষের, কিন্তু একমাত্র এইখানেই সবাই বলল যেটা যাদের 7 পুরুষের তর্পণ করার এক ব্যবস্থা রয়েছে।
পুষ্করের পর এখন সবাই মিলে চলেছি পাহাড়ের ঢাল বেয়ে। রাস্তা পেরিয়ে ওই উপরে যে দুর্গ দেখা যাচ্ছে ওখানে। দুর্গটা কি বলুন তো? প্রত্যেকটা গেট কিন্তু মনে করিয়ে দিচ্ছি ইতিহাসের কথা। এইখান দিয়ে একসময় রাজা রাজরাদের সৈন্য সামন্ত হাতি ঘোড়া যেত। আমরা পৌঁছে যাচ্ছি চিত্তরগড় ফোর্টে। এই চিত্তরগড়ের কথা সবাই জানে, রানী পদ্মাবতের কাহিনী, যা কিনা হিন্দি সিনেমাতে আরও ফেমাস হয়ে গেছে। সেইখানে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি, চিত্তরগড় ফোর্ট। जी का बेटे का नाम था खिजर खां, उसके नाम था खिजराबाद, फिर हुआ था चित्तौड़गढ़। इस किले के ऊपर छोटे मोटे मिलाकर 113 टेम्पल है और 84 वाटर टैंक है। 55 राजाओं ने इस किले के ऊपर राज किया, जिसके अंदर 27 वॉर हुए थे। 27 वॉर के अंदर यहाँ पर 3 वॉर के अंदर यहाँ पर राजपूतों का हार मिली। हार किस कारण से मिलती है? गरका बेदी, लंका डाई। लेकिन हार मिलने के बावजूद यहाँ की रानियां थी ना, उन्होंने जोहर किया, क्योंकि यहाँ के राजपूत लोग सिर्फ सटा दिया लेकिन सिर्फ झुका ही नहीं। अभी भी हमारे यहाँ पर अवश्य पूजा होती है, शस्त्र पूजा होती है। इधर एक विंडो देखेंगे, नया विंडो कंपनी बनवाया, दो तालाब के रीते गवर्नमेंट ने क्लोज कर दिया, जैसे भी क्लोज कर, क्योंकि पर्दा सिस्टम हुआ करता। उस साइड में लेडीज को 2 पार्ट बने हुए हैं। आप पैसा किस में रखते हो? घर में, लॉकर में रखते ना, बगैर लॉकर। बलिदान के अंदर पन्नादाई एक दासी थी, यहाँ के लास्ट प्रिंसेस थे। पन्नादाई ने क्या, उदय सिंह की जगह अपने बच्चे को उसके बेड के ऊपर सुला दिया। जब बनवीर आया, রানী মীরাবাইয়ের জন্য যে কৃষ্ণ মন্দির তৈরি করে দিয়েছিলেন রাজা, সেই মন্দির এখন দেখছি। কত পুরনো আর্কিটেকচার, কিন্তু এখনও তার সেই রূপ, রস, গন্ধ অসাধারণ।
बट बाद में महाराणा फतेह सिंह जी ने इसको खुदाई करवा के बहुत बड़ा बना दिया। ये नेचुरल नहीं है, ये मैन मेड है, क्योंकि इसको बनाया गया। और इस लेक की जो बनावट है इंडिया के मैप की तरह बना हुआ है। जैसे यहाँ से जैसे एंटर हुए और पूरा जो राउंड था भारत का जो नक्शा बना हुआ है, ये लेक इस तरीके का बना हुआ है। উদয়পুরে পৌঁছে আমাদের সকালে প্রথম যাওয়া হয়েছিল ফতেহ সাগর লেকে। এত বড় লেক কিন্তু পুরোটাই ম্যানমেড, তাই বললেন আমাদের গাইড দাদা। এখন ফতেহপুর সাগর লেকে, আর এখন সেই লেকে যে নৌকা করে যাওয়ার জন্য উঠে পড়েছি। জানি না আমার সাউন্ড কতটা আসছে, কিন্তু আমরা সবাই প্রায় 40 জনের মতো বোটে। এখন পৌঁছে গেছি মহারানা প্রতাপ স্মারকে। এখানে মহারানা প্রতাপের এক বিশাল মূর্তি স্থাপন করা আছে, আর তার নিচে হলদিঘাটির যুদ্ধের পুরো ডিটেলস বর্ণনা করা আছে মূর্তির তলাতে। এখান থেকে এলে চারিদিকটা দেখতে দারুণ লাগবে, আর নিচের শহর আর ব্যাকগ্রাউন্ডে সেই শহরকে রেখে ছবি তুলতে তো দারুণ লাগবে। এখন আছি সহেলি কে বাড়ি। এখানে রাজকন্যারা তার বান্ধবীদের সাথে বিনোদনের সময় কাটানোর জন্য আসতেন, আর তাদের আনন্দের জন্য এই আর্টিফিশিয়াল যে বৃষ্টির একটা আবহ তৈরি করা হয়েছে এখানে। এই যে ঝর্ণাগুলো দেখছেন, এই যে ফোয়ারাগুলো দেখছেন, কোনোটাই কিন্তু কারেন্ট দিয়ে চালিত নয়, অনেক উঁচুতে রয়েছে ফতেহ সাগর লেক। সেখান থেকে জলটা সমুদ্রশীলতা ধর্মের জন্য এখানে এসে এইভাবে ফোয়ারা তৈরি করেছে।
এখন এসে পৌঁছেছি লোককলা মণ্ডলে। এখানে বিভিন্ন রকমের হাতের কাজের জিনিসপত্র একেবারে মিউজিয়ামের আকারে সাজানো রয়েছে। অসাধারণ সুন্দর এই এলাকা পুরোটা ঘুরে দেখতে দেখতে আপনার অনেকটা সময় কেটে যাবে। আর তারপরেই এখানে রয়েছে বিশেষ আকর্ষণ, তা হলো পুতুল নাচ, যা আমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো। এই দেখ যা উদয়পুরের মূল আকর্ষণ কিন্তু এই সিটি প্যালেস। বিশাল বড় সিটি প্যালেস। আসতে গেলে আপনাকে এই লেকের পাশ দিয়ে অনেকটা হেঁটে আসতে হবে। দেখতেই পাচ্ছেন কি বড় সিটি প্যালেস, এবং এখানে প্রবেশ মূল্য কিন্তু ভালোই। বড়দের জন্য 450 টাকা, সিনিয়র সিটিজেনদের কিছু ছাড় আছে, আর ছাত্রদেরও কিছু ছাড় আছে। সব কিছু মিলিয়ে এখানে প্রবেশ করতে অসাধারণ লাগবে, কিন্তু ভেতরে অনেকটা টাইম, প্রায় 3-4 ঘন্টা কেটে যেতে পারে।
এইটা এখন সিটি প্যালেসের ভেতরে আছি। বড় পুরো এরিয়াটা
যার অনেকটা অংশ প্রাইভেটে যে হোটেল নিয়ে রেখে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও পুরো যে মিউজিয়ামটা ঘুরে দেখতে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। आज 31 ডিসেম্বর, আর আজ আমরা উদয়পুর থেকে বাসে করে খুব সকাল সকাল বেরিয়ে যাচ্ছি মাউন্ট আবুর পথে। এগিয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য আমি
মানে ঘোড়াতে ওদের লোক টানবে বলুন তো। সামান্য কটা টাকার জন্য মানুষকে টেনে নিয়ে যাচ্ছে। সত্যি খুব প্যাথেটিক। দুজনে চড়েছিল, অস্পিড বুঝে একজন নেমে পড়লো। যাই হোক, এখন আমরা যাচ্ছি পাহাড়ের পথ বেয়ে অনেকটা উপরে গিয়ে সানসেট পয়েন্ট দেখতে। মাউন্ট আবুতে এসে গিয়েছি এখন, মাউন্ট আবুর সানসেট পয়েন্ট। এতটা হাঁটার পর অবশেষে এসে গেছি এখন সেই সানসেট পয়েন্টের দিকে। এসে গেছি সানসেট পয়েন্টে, আর এই সেই বিশাল প্রতীক্ষিত জায়গা। অনেকটা রাস্তা চড়াই উতরাই করার পর পায়ে হেঁটেই এসে পৌঁছালাম সেই সানসেট পয়েন্টে। আজ 31শে ডিসেম্বর 2023। আর 2023-এর 31শে ডিসেম্বর বছরের শেষ দিনটাতে একেবারে অন্যরকম একটা অনুভূতির সম্মুখীন হতে চলেছি আর কিছুক্ষণ পরে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন 4:50। আমি অক্ষয় আপনাদের সাথে দেখাবো ঠিক এইখানেই হবে সানসেট। আর সেই সানসেটের মুহূর্ত তুলে ধরছে ক্যামেরা রূপমের সাথে আমি অক্ষয় ক্রিয়েশন। ঠিক আছে। ছিল তা হলো ব্রহ্মকুমারী আশ্রম। সেই আশ্রমের মধ্যে প্রবেশ করার পর ওখানে আপনাদেরকে ওখানকার যারা আছেন তারা বোঝাবেন, ভালো লাগবে শুনবেন, না ভালো লাগবে চলে আসতে পারেন, কিন্তু কিছুটা সময় ওখানে কাটবে। ওখান থেকে বেরিয়ে আবার পাহাড়ের সুন্দর পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি আরেকটি মন্দির দেখার উদ্দেশ্যে, সোমনাথ মন্দির।
পয়লা জানুয়ারি সকাল 2024 আর আজকের দিনে এখনো আছি আমরা মাউন্ট আবুতে। মাউন্ট আবু সোমনাথ মন্দিরে এখন। আর চারিদিকে গাছপালার মধ্য দিয়ে এসে পড়ছে নতুন বছরের আলো। আর তার মধ্য দিয়ে আমাদের পুরো টিম বেরিয়ে পড়েছি আজকের ট্যুরের জন্য। অনেকগুলো পয়েন্ট আজকে দেখার আছে এবং তার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মাউন্ট আবু, অর্থাৎ যে সর্বোচ্চ শৃঙ্গ আরাবল্লী পর্বতের, সেই সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ চূড়ায় কিন্তু আজকে আমরা উঠবো। দেখতে থাকুন আজকের আমার পুরো ব্লগটা। बहुत थक चुका हूँ पूरा। इतने सारे सीढ़ी चढ़ के आए हैं और ऊपर अभी भी चढ़ना बाकी है। देखते हैं। घूम रहा है पूरा राजस्थान। মাউন্ট আবুর উপর থেকে যখন চারিদিকটা দেখবেন, নিচের দিকটা দেখলে মনে হবে যেন সমুদ্র। এই যে লম্বা দাগটি দেখতে পাচ্ছেন হরাইজন্টাল লাইন, তার নিচে কিন্তু ওটা সমুদ্র নয়। এত উচ্চতার জন্য নিচের ল্যান্ডটা পুরো কুয়াশায় ঢাকা হয়ে এরকম আকাশের সাথে যেন মিলেমিশে গিয়েছে। আরাবল্লী পর্বতের সবচেয়ে উঁচু জায়গা গুরু শিখর পর্বত, যেটা মাউন্ট আবুর একেবারে হাইয়েস্ট পয়েন্ট। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে ওই যে নিচে মনে হচ্ছে যেন সমুদ্র, কিন্তু জমি অর্থাৎ মাটিটাই ওখানে এতটাই নিচে, সেই জন্য কিন্তু মনে হচ্ছে ওটা সমুদ্রের মতো।
জয়সলমীরে পৌঁছে গিয়েছি, আর এখন দেখছি আমাদের সেই হোটেল। এই হোটেলের জয়সলমীরের যে দুর্গ তার ছোঁয়া কিন্তু এই হোটেলের যে বাইরেটা তার মধ্যে রয়েছে। রাত্রি এখন 9টা বাজে, প্রচন্ড ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে হোটেলে পৌঁছে আমরা ব্যাগ রেখেই বেরিয়ে পড়লাম সোনার কেল্লার দিকে। ছোটবেলা থেকে দেখে আসা সেই সোনার কেল্লা ছবির যে অপরূপ দৃশ্য যেখানে শ্যুট হয়েছিল, সেই নস্টালজিয়ায় ভর করে রাজস্থান এসে আজ জয়সলমীরে সোনার কেল্লা দেখার জন্য প্রথমেই বেরিয়ে পড়া। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে সব দোকানপাট প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু নিজেরাই খুঁজে খুঁজে বেরিয়ে পড়ছি আজকে সোনার কেল্লা দেখার জন্য। দেখা যাক। পৌঁছে গেছি সেই সোনার কেল্লায়, বহু প্রতীক্ষিত সেই জায়গা যেটার জন্য এই পুরো জার্নিটা। ওই দূরে দেখা যাচ্ছে সেই মুকুলের সোনার কেল্লা।
केसरिया बालम आओ पधारोनी मारे देश रे पधारोनी मारे केसरिया पालम आओ पधारोनी मारे
ऑल इंडिया में ज्यादा घूमता है, बड़े दिल वाले होते हैं। बंगाली। ये सत्यजीत रे का एक फिल्म है, फिल्म सोनार केल्ला, उसके नाम से सोनार केल्ला जाना जाता है। और वहाँ पर ये ऊँट वाले सीन भी है, बहुत फेमस। यही तो এখানে तंग मत करो, ऐसा ऐसा ही चलो। আচ্ছা, এখন মনে পড়ে যাচ্ছে জটায়ু সেই বিখ্যাত ডায়লগ, আচ্ছা উট কি খায়? ফেলুদা বলল কাঁটা চোখ, আচ্ছা উট কি কাঁটা বেঁচে খায়? সেই বিখ্যাত ডায়লগ। আর এই উটে বসার সময় যখন বলেছিল যে আমি বসবো কিভাবে, তখন আমাদের বিখ্যাত সৌমিত্র বাবুর ডায়লগ ছিল যে দেখুন কিভাবে উটের সামনের দিকটা নিচু করে আর কিভাবে বসছে, ওই বসার পদ্ধতিটা দেখে আজকে জীবনে প্রথম একটা সেরকম অভিজ্ঞতা। দেখা যাক কি হয়। আমি যদি বলি আমি আর নাম বলি, এর থেকে যদি না না কি ওদিকটা কম, যেটা আগে নিয়ে রাজস্থানের থর মরুভূমিতে এখন, আর আমার পেছনে সেই উট অর্থাৎ মরুভূমির জাহাজ। শীতকালের এক সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম এই মরুভূমির উদ্দেশ্যে, আর বিকেলের ঠান্ডা পরিস্থিতির মধ্যে উট সাফারি আপনাকে দারুণ মজা দেবে। তাই রাজস্থানে এলে অবশ্যই করুন। मेरी जिंदगी है तू, कमर टूट ना जाए, पिया रूट ना जाए, नजर देख रहे खड़ी हो जा छोरी खड़ी। যোধপুর, জয়পুর, উদয়পুর, জয়সলমীর সব কিছু দেখার পর একটি ক্লান্ত পরিশ্রান্ত দেহে ফিরে আসা জয়সলমীর থেকে বাড়ি ফেরার পথে। কিন্তু এই আরেক বিপত্তি, ওই দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্লাইটটি তা কাজ হচ্ছে, তাই দেরি হবে। তাই কমপ্লিমেন্টারি কিছু ফুড ওরা দিল, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেট হবে, তাই অবশেষে সেটাই খেয়ে নেওয়া। এরপর একটি অন্য ফ্লাইট দিল্লি থেকে এলো, তারপর তাতে চড়ে আমরা জয়সলমীর থেকে যাচ্ছি মুম্বাই, কানেক্টিং ফ্লাইট
মুম্বাই থেকে ফিরবো কলকাতা। রাজস্থান ট্যুরে সবাইকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, ট্যুরের যে মূল খরচ তা কিন্তু এই সাইট